স্বাগতম কলমের শব্দ চ্যানেলে। আজ আমরা শুনব বিশ্ব রাজনীতির ১০০ বছর গ্রন্থের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, রুশ বিপ্লব। প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক তারেক শামসুর রেহমান এই অধ্যায়ে তুলে ধরেছেন কিভাবে এক ঐতিহাসিক বিপ্লব বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিয়েছিল। চলুন ইতিহাসের সেই উত্তাল সময়ে প্রবেশ করি অডিও বুকের মাধ্যমে। তৃতীয় অধ্যায়, রুশ বিপ্লব। Freeman and slave, patrician and plebeian, lord and serf, guild master and journeyman that each time ended either in a revolutionary reconstitution of society at large or in the common ruin of the contending classes, said by Marx and Engels. পৃথিবীর ইতিহাসে রুশ বিপ্লব এক যুগান্তকারী ঘটনা। রুশ বিপ্লব বা অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের সাফল্য মানব সমাজের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল। রাশিয়ায় প্রকৃতপক্ষে ৩টি বিপ্লব ঘটেছিল। এই ৩টি বিপ্লবের শেষ ধাপে বলশিবিকরা লেনিনের নেতৃত্বে ক্ষমতা দখল করে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। ১৯০৫ সালে জারতন্ত্রের বিরুদ্ধে প্রথম বিপ্লব ঘোষিত হয়। এরপর ১৯১৭ সালে মার্চ মাসের বিপ্লবে ডুমা বা রুশ পার্লামেন্টের মাধ্যমে মধ্যবিত্ত ও বুর্জোয়া শ্রেণী ক্ষমতায় অধিষ্ঠিত হয়। জার ও অভিজাততন্ত্রের পতন ঘটে, রাশিয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এটি ছিল বিপ্লবের দ্বিতীয় ধাপ। এরপর ১৯১৭ সালের অক্টোবরে, বর্তমান ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বরে, বলশিবিকরা বুর্জোয়াদের বিতাড়িত করে শ্রমিক শ্রেণীর সাহায্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। বিশ্বে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয় এক সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, যার পুরোটা জুড়েই ছিল শ্রমিকদের কৃতিত্ব। রুশ বিপ্লব উপনিবেশবাদ, পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী শোষণের জাল ভেঙে পৃথিবীর একটি বিরাট অংশে শ্রমিক কৃষকদের অধিকার ও ক্ষমতা প্রতিষ্ঠিত করে, যার নেতা ছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। রুশ বিপ্লবের ফলেই জন্ম হয় সমাজতান্ত্রিক রাশিয়ার ও পরে সোভিয়েত ইউনিয়নের। এই সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত ছিল প্রায় ৭৩ বছর। বিপ্লব সম্পর্কে মার্ক্স ও এঙ্গেলসের বিশ্লেষণ। ঊনবিংশ শতকের প্রথম দিকে কার্ল মার্ক্স তার বৈপ্লবিক সমাজতন্ত্রের ধারণা দ্বারা সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। মূলত তার সেই ভাবনারই বাস্তব ফলাফল ছিল রুশ বিপ্লব। কার্ল মার্ক্স সমাজের বৈজ্ঞানিক বিশ্লেষণ করে প্রমাণ করেছিলেন পুঁজিবাদের পতনের পর প্রতিষ্ঠিত হবে সমাজতন্ত্র। মার্ক্সের মতে ইতিহাসের নিয়ম হচ্ছে কোনো শাসক শ্রেণী চিরকাল টিকতে পারে না। মানব সভ্যতার ইতিহাস হচ্ছে এক শ্রেণীর উপর অপর শ্রেণীর আধিপত্যের ইতিহাস। মার্ক্স ও এঙ্গেলস পুঁজিবাদী ব্যবস্থার অন্তর্নিহিত দুর্বলতার উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। তাদের মতে পুঁজিবাদী ব্যবস্থাই শোষণের অন্যতম কারণ। প্রথম পর্যায়ে যে শ্রমিক শ্রেণী ছিল বিচ্ছিন্ন, অধিকার বর্জিত ও শোষিত, তারাই এক পর্যায়ে অধিকার আদায়ের জন্য শিল্পপতিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রামে অবতীর্ণ হয়। পুঁজিবাদী ব্যবস্থায় শিল্পপতিদের একমাত্র লক্ষ্য থাকে সর্বোচ্চ মুনাফা অর্জন। তারা বৃহৎ শিল্প কারখানা স্থাপন করে এবং প্রয়োজনে শ্রমিকের পরিবর্তে আধুনিক যন্ত্রাদি দ্বারা উৎপাদন প্রক্রিয়া চালু করে। এই প্রতিযোগিতায় হেরে গিয়ে ক্ষুদ্র শিল্পপতিরা জনসাধারণের কাতারে মিশে যায় এবং এর ফলে প্রলেতারিয়েত বা শোষক শ্রেণীর সংখ্যা বৃদ্ধি পায়। অন্যদিকে শিল্পপতির সংখ্যা ক্রমশ হ্রাস পায়। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ প্রলেতারিয়েতদের চাপে তাদের পতন অনিবার্য হয়ে ওঠে। এই বিপ্লবকে নিয়ন্ত্রণ করতে এবং উৎপাদন ব্যবস্থার উপর একচেটিয়া আধিপত্য বজায় রাখার জন্য শিল্পপতিরা চরম উৎপীড়নের পথ বেছে নেয়। কিন্তু পুঁজিবাদী ব্যবস্থার অভ্যন্তরীণ দুর্বলতার কারণে প্রলেতারিয়েতদের আন্দোলন ক্রমে প্রবল হয়ে ওঠে এবং পুঁজিপতিদের পতন ঘটে আর সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। মার্ক্সের মতে এই পর্যায়ে সমাজে শ্রেণী সম্পর্কের অস্তিত্ব থাকবে না, ফলে শ্রেণী সংগ্রামের প্রশ্নও দেখা দেবে না।
রাশিয়ায় ১৯০৫ সালে জারতন্ত্রের বিরুদ্ধে প্রথম যে বিপ্লব সংঘটিত হয়েছিল সেটাই রাশিয়ার ইতিহাসে প্রথম বিপ্লবী কর্মকাণ্ড ছিল না। সপ্তম দশকের শেষে এবং অষ্টম দশকের শুরুতে রাশিয়ায় নারদনিক বা জনবাদী দল গঠিত হয়েছিল। ওই সময়কার বিপ্লবী আন্দোলনে ওই দলগুলোর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এরা ছিল আমাদের দেশের ক্ষুদিরাম, সূর্য সেন প্রমুখ অগ্নিপুরুষদের মতো সন্ত্রাসবাদে বিশ্বাসী। তারা ভাবতেন ব্যক্তিগত সন্ত্রাসের মাধ্যমে জার ও উচ্চপদস্থ কর্মচারীদের হত্যা করে ফেললে যখন অরাজকতা সৃষ্টি হবে সেই সুযোগে রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়ে বিপ্লব সফল করা যাবে। মার্কস ও এঙ্গেলস এইসব বিপ্লবীদের নিঃস্বার্থ আত্মত্যাগ পরম শ্রদ্ধাভরে স্মরণ করেছিলেন, কিন্তু তারা নারদনিকদের পদ্ধতিকে ভুল প্রমাণ করেছিলেন। তাদের মতে শোষক বা অত্যাচারের পরিবর্তন করলে অত্যাচার শেষ হয়ে যায় না, অত্যাচার শেষ করতে হলে অত্যাচার বা জুলুম প্রথার অবসান চাই। বর্তমানে যে সমাজ ব্যবস্থার উপর আমরা দাঁড়িয়ে আছি, এই জুলুম আর অত্যাচার ভেঙে চুরমার করে গড়ে তুলতে হবে এক নতুন সমাজ ব্যবস্থা। শ্রমিকদের সংগ্রামের উদ্দেশ্য বা কৌশল সম্পর্কে তাদের নিজস্ব কোনো স্পষ্ট ধারণা ছিল না। তবে শ্রমিকরা এই পাশবিক নির্যাতনের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ দুর্বার সংগ্রাম গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করত। এর ফলে শ্রমিকদের নিজস্ব স্বাধীন সংগঠন গড়ে ওঠে, যেমন দক্ষিণ রুশ শ্রমিক ইউনিয়ন, উত্তর রুশ শ্রমিক ইউনিয়ন। এভাবেই শ্রমিকদের স্বতঃস্ফূর্ত আন্দোলন বিকাশের সাথে সাথে শ্রমিকরা তাদের বিপ্লবী দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে ওঠে। শ্রমিকদের এই মহান দায়িত্ব পালন করতে হলে দরকার ছিল ধনিক শ্রেণীর প্রভাবমুক্ত নিজস্ব স্বাধীন আদর্শ, নিজস্ব রাজনৈতিক দল এবং কর্মসূচি, সেই সাথে শ্রেণী স্বার্থ এবং ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে সুস্পষ্ট ধারণা। সব রকম শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে হলে চাই শ্রমিক শ্রেণীর নিজস্ব অস্ত্র। রাশিয়ার শ্রমিকরা একদিন খুঁজে পেল সেই অস্ত্র, যার নাম মার্ক্সবাদ। এভাবে মার্কস ও এঙ্গেলসের বিশ্লেষণের মাধ্যমে বিপ্লব সম্পর্কে উৎসাহী হয়েছিল রাশিয়ার নির্যাতিত শ্রমিক শ্রেণী, যার সফল ফলাফল ছিল রুশ বিপ্লব। রুশ বিপ্লবের প্রেক্ষাপট। মানব সমাজের ইতিহাসে রয়েছে শ্রেণী সংগ্রামের সুদীর্ঘ সংঘাতময় ইতিহাস। নির্যাতিত নিপীড়িত মানুষ শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে বারবার। নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে বিদ্রোহ আর বিক্ষোভে ফেটে পড়েছে নির্যাতিত শ্রেণী। ১৯১৭ সালের ২৫ অক্টোবর বর্তমান ক্যালেন্ডার অনুযায়ী ৭ নভেম্বর রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে এক নবযুগের সূচনা হয়। হাজার বছরের নির্যাতিত নিপীড়িত মানুষ বিদ্রোহী হয়ে ওঠে শোষক শ্রেণীর, জার ও ভূস্বামীর বিরুদ্ধে, আদায় করে নেয় নিজেদের অধিকার। পৃথিবীর ইতিহাসে রুশ বিপ্লবই সর্বপ্রথম বিপ্লব, যার ফলে মেহনতি মানুষের প্রতিনিধিরা অধিষ্ঠিত হয় রাষ্ট্রক্ষমতায়। শ্রেণী শোষণের দীর্ঘ পথ অতিক্রম করে রুশ বিপ্লব মানব সমাজের সামনে এক নতুন দিগন্ত খুলে দিল। রুশ বিপ্লবের প্রেক্ষাপট ও ইতিহাস হাজার বছরের শ্রেণী শোষণের। বিশাল দেশ রাশিয়া ছিল অনেকগুলো অঞ্চল নিয়ে গঠিত বিরাট এক রুশ সাম্রাজ্য। পৃথিবীর গোটা স্থলভাগের ৬ ভাগের ১ ভাগ, ইউরোপের প্রায় অর্ধেক এবং এশিয়ার এক বিশাল অংশ জুড়ে ছিল পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। ইউরোপের বিপ্লবী আন্দোলনের চেয়ে রাশিয়ার বিপ্লবী আন্দোলন ছিল সুগঠিত ও তীব্র। রুশ সরকারের প্রচণ্ড দমননীতি সত্ত্বেও পাশ্চাত্যের উদার নৈতিক ও গণতান্ত্রিক আদর্শ রাশিয়ার শিক্ষিত সম্প্রদায়কে উদ্বুদ্ধ করে তুলেছিল। ভূমিদাস প্রথা। ১৯বিংশ শতাব্দীতে রাশিয়ায় ছিল সামন্ততান্ত্রিক রাজতন্ত্র। এই প্রথায় ভাঙন ধরলেও জার ও রাজা ভূমিদাস প্রথাকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। সেই সময় ভূমিদাসের ওপর জমিদারি শোষণ চরমে পৌঁছেছিল। কৃষকদের ওপর ছিল অমানবিক অত্যাচার। ইচ্ছামতো অবাধ্য কৃষকদের সাইবেরিয়ায় নির্বাসন, বেগার খাটা, খাজনার পরিমাণ বাড়িয়ে শারীরিক অত্যাচার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এইসব অন্যায়, অবিচার আর জুলুমের জন্য কৃষক চাষাবাদে কোনো উৎসাহ পেত না, ফলে উৎপাদন হতো খুব কম। ভূমিদাস প্রথা রুশ সমাজের অগ্রগতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল, ফলে তখনকার তরুণ বুদ্ধিজীবীরা এই ভূমিদাস প্রথার অবসান চাইতেন। আবার ফরাসি বিপ্লব ইউরোপ মহাদেশে বিপ্লবের জোয়ার বইয়ে দিয়েছিল। সেই জোয়ারেরই তরঙ্গাঘাতে দেশে দেশে সামন্ত সমাজ ভেঙে গিয়ে ধনতন্ত্র বিস্তৃত হতে থাকে। দেরি করে হলেও এই বিপ্লবের ঢেউ রাশিয়াতে এসে লেগেছিল। এরই ধারাবাহিকতায় সেখানে নানা রকম গুপ্ত সমিতি গড়ে ওঠে এবং কিছু ব্যর্থ ও খণ্ড বিদ্রোহ দেখা দেয়। কিন্তু ওইসব বিদ্রোহ প্রকাশের ফলে বৃদ্ধি পায় জারের অত্যাচার। বিদ্রোহীদের ফাঁসি ও নির্বাসন সহ অত্যাচার বাড়িয়ে দেয়া হয়।
1850 সালে কৃষক বিদ্রোহ ব্যাপকতা লাভ করে। এর উপর 1853-56 সালের ক্রিমিয়ার যুদ্ধে ধনতান্ত্রিক ইংল্যান্ড ও ফ্রান্সের সাথে রাশিয়ার পরাজয় ভূমিদাস প্রথার অবসানের প্রয়োজনীয়তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। এরপর 1863 সালে পোল্যান্ড বিদ্রোহ এবং সেই সাথে বেলারুশ ও লিথুনিয়ায় কৃষক বিদ্রোহ শুরু হয়। অবশেষে 1861 সালে ভূমিদাস প্রথার অবসানের পথ খুলে যায় এবং ভূমিদাস প্রথার পতনের মধ্য দিয়ে পুঁজিবাদ বিকাশ লাভ করে। পুঁজিবাদের বিকাশ। পুঁজিবাদ দ্রুত বিকাশ লাভ করার সাথে সাথে যন্ত্রচালিত কলকারখানা গড়ে উঠতে থাকে। জন্ম নেয় এক নতুন শ্রেণী, সর্বহারা মজুর শ্রেণী। সব রকম শোষণের অবসান ঘটিয়ে শ্রেণীহীন, শোষণহীন, সুখী সমাজ কায়েম করার ঐতিহাসিক দায়িত্ব নিয়ে এলো এই সর্বহারা মজুর শ্রেণী। লক্ষ লক্ষ মজুরের উপর নির্মম শোষণ চালিয়ে তাদের হাড় আর রক্ত মাংসের উপর গড়ে উঠেছিল পুঁজিবাদ। লক্ষ লক্ষ মজুরের ক্ষুধা, তৃষ্ণা, অভাব ও মৃত্যুর বিনিময়ে গড়ে উঠল ধনতান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড শিল্প কারখানা, শিল্পাঞ্চল, নগর, বন্দর। নামমাত্র মজুরিতে দৈনিক 12 কিংবা 13 ঘণ্টা খাটিয়ে নেওয়া হতো শ্রমিকদের। এই অল্প মজুরিতেই জীবনধারণের জন্য মালিকের দোকান থেকেই চড়া মূল্যে কিনতে হতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এভাবেই ধীরে ধীরে দানা বাঁধতে থাকে অসন্তোষ এবং ফলাফল হিসেবে দেখা দেয় বিদ্রোহ। জার সরকারের রক্ষণশীলতা ও স্বৈরতন্ত্র। রুশ বিপ্লবের কারণ ও প্রেক্ষাপট আলোচনায় জার সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 19বিংশ শতকে ইউরোপে পরিবর্তনের স্রোত বইতে আরম্ভ করে, কিন্তু জার সরকার যুগের গতি অগ্রাহ্য করে স্রোতের বিপরীতে চলতে থাকে। ইউরোপে যখন পুরাতন সমাজ কাঠামো ভেঙে উদারতন্ত্র, গণতন্ত্র ও জাতীয়তাবাদের অগ্রগতি ঘটছিল, তখন রাশিয়ায় জার সরকারের স্বৈরতন্ত্র অব্যাহত থাকে। সর্বশেষ জার দ্বিতীয় নিকোলাসও তার পিতার ন্যায় দমন নীতিতে বিশ্বাস করতেন। গুপ্তচর ও পুলিশ দ্বারা তিনি জনগণের স্বাধীন মত প্রকাশের অধিকার দমন করেন। এই ব্যাপক দমননীতির ফলে রাশিয়ায় বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়। জার সরকারের বৈদেশিক নীতির ব্যর্থতা জারতন্ত্রের পতনকে আরও ত্বরান্বিত করে। রুশ জনগণের ঘোর বিরোধিতা সত্ত্বেও প্রথম বিশ্বযুদ্ধে জার সরকারের যোগদান ছিল গভীর অদূরদর্শিতার ফল। এর ফলে রাশিয়ার অর্থনীতি একেবারেই ভেঙে যায়। রাশিয়ার সাধারণ জনগণ হয়ে ওঠে বিপ্লবী। ধর্ম ও শিক্ষায় বৈষম্য। রাশিয়া বহুজাতি ও ধর্মাবলম্বীর দেশ। খ্রিস্টান, ইহুদি, মুসলমান বহু ধর্মের লোক সে দেশে বাস করে। পোলিশ, রুশ, তাতার, উজবেক, আর্মেনিয়ান প্রভৃতি ছোট বড় প্রায় 145টি জাতি সে দেশে বাস করত। তাদের ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক জীবনধারা সবই ছিল আলাদা। বিপ্লবের আগে রাশিয়ায় তাদের স্বাধীনতা ছিল না। একমাত্র রুশ জাতি ভোগ করত সকল সুযোগ সুবিধা, আর বাকি জাতিগুলোর মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ গড়ে তুলেছিল জার শাসকরা। রুশরা অন্যান্য অরুশ জাতিকে ঘৃণা করতে শেখাত। তারা শিক্ষার ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে। বিভিন্ন শ্রেণীর জন্য ভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করে, যাতে শোষিত শ্রেণী নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে বিদ্রোহী হয়ে না ওঠে। ধর্মযাজকগণ ধর্মপ্রচারের মাধ্যমে জারের ক্ষমতা বৃদ্ধি করত। তারা বলত, জার ঈশ্বরের প্রতিনিধি, তিনি কখনো অন্যায় করতে পারেন না। তারা বোঝাত, ইহকালে যদি তোমরা বিনা প্রতিবাদে সব রকম অত্যাচার, জোর, জুলুম সহ্য করে চলতে পারো, তবে পরকালে তোমরা স্বর্গসুখে জীবনযাপন করতে পারবে। পরকালে স্বর্গসুখের আশা দিয়ে তারা ক্ষুধিত নিপীড়িত মানুষকে আন্দোলন করতে নিষেধ করত, আর সেই সুযোগে জার ও তার সাথীরা নিরীহ জনসাধারণকে শোষণ করত এবং গড়ে তুলেছিল সুখের স্বর্গরাজ্য। রুশ বিপ্লবের ঘটনাবলী। রুশ বিপ্লবের ঘটনাগুলোকে আমরা দুটি পর্যায়ে বিভক্ত করে বিশ্লেষণ করতে পারি, যথা 1. প্রথম পর্যায় মার্চ বিপ্লব, 2. দ্বিতীয় পর্যায় অক্টোবর বিপ্লব। 1917 সালের মার্চ মাসে রুশ বিপ্লবের প্রথম পর্যায় সংঘটিত হয়। প্রথম বিপ্লব স্বৈরতন্ত্রের সম্পূর্ণ বিলুপ্তি ঘটায়। একই বছরের নভেম্বর মাসে সংঘটিত হয় রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়, যা বলশেভিক বিপ্লব নামে পরিচিত। কোনো সুচিন্তিত পরিকল্পনা অনুসারে মার্চ বিপ্লব সংঘটিত হয়নি। এর স্বতঃস্ফূর্ত প্রকাশ দেখে অনুমান করা যায় যে রাশিয়ার বিপ্লবী সংস্থাগুলো ওই সময় বিপ্লবের জন্য প্রস্তুত ছিল না। খাদ্যের অভাবই ছিল জনগণের প্রত্যক্ষ বিদ্রোহের কারণ। রুটির দোকানের সম্মুখে ক্রেতাদের লাইন ও ভিড় ধর্মঘট ও গোলযোগের সূত্রপাত ঘটে, যা শেষ পর্যন্ত যুদ্ধবিরোধী ও রাজতন্ত্র বিরোধী আন্দোলনে পরিণত হয়। একদিকে জনগণের আর্থিক সংকট ও অন্যদিকে জার্মানি ও অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ব্যাপারে জার শাসকদের ব্যর্থতা জনগণকে যার পর নাই মারমুখী করে তোলে। 1917 সালের 8
8 মার্চ পেট্রোগ্রাডের সুতারকলে মহিলা শ্রমিকরা রুটির দাবিতে সোচ্চার হয়ে ওঠে। তাদের স্লোগান ছিল যুদ্ধ নিপাত যাক ও স্বৈরতন্ত্র নিপাত যাক। তারা ধর্মঘটের ডাক দেয়। তৃতীয় দিনে সর্বত্র সাধারণ ধর্মঘট পালিত হয়। সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা বিপ্লবীদের উৎসাহিত করে। সেনাবাহিনী প্রথমে নিষ্ক্রিয় থাকলেও পরবর্তীকালে বিদ্রোহীদের সাথে যোগ দেয়। এর মধ্যে জার পেট্রোগ্রাডে আসার চেষ্টা চালালে রেল লাইন তুলে ফেলে তাকে বাধা দেওয়া হয়। জারের সেনাপতি আইভানভ পেট্রোগ্রাড পুনরাধিকার করতে ব্যর্থ হলে জার দ্বিতীয় নিকোলাস নিরুপায় হয়ে দায়িত্বশীল মন্ত্রিসভা গঠনের প্রতিশ্রুতি দেন। কিন্তু জনগণের দাবি ছিল জারের সিংহাসন ত্যাগ। অবশেষে জার দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন। এইভাবে রাশিয়ায় প্রাচীন রোমানভ রাজবংশের অবসান ঘটে এবং রুশ বিপ্লবের প্রথম অধ্যায় সম্পন্ন হয়। ডুমা বা জাতীয় পরিষদ একটি অস্থায়ী সরকার গঠন করে। ওই সরকার ছিল মূলত বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণী দ্বারা গঠিত। বিভিন্ন নরমপন্থী দলের প্রতিনিধিদের নিয়ে ওই সরকার গঠিত হয়েছিল। তারা উদ্যোগ নিলেন রাশিয়াতে একটি সংসদীয় সরকার প্রতিষ্ঠার। তারা ভূমি সংস্কারেরও উদ্যোগ নিলেন। ধর্ম, সংবাদপত্র ও বাক স্বাধীনতা তারা নিশ্চিত করলেন। এমনকি জার্মানির সাথে যুদ্ধ চালিয়ে যাবারও তারা সিদ্ধান্ত নিলেন। ওই সময় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে কিছু কিছু সোভিয়েত বা মুক্ত অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমিক ও যুদ্ধফেরত সৈনিকরা ওইসব সোভিয়েত পরিচালনা করতেন। ওই সময় লেনিন সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে আসেন। তিনি 1917 সালের এপ্রিল মাসে তার বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করেন। ওই থিসিসে লেনিন উল্লেখ করেছিলেন যে 1 মার্চ বিপ্লবে বুর্জোয়া শ্রেণীর জয় হয়েছে, এতে শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কিছু নেই। 2 বুর্জোয়া শাসনের তথাকথিত সংকটের জন্য অপেক্ষা করার দরকার নেই। বুর্জোয়া বিপ্লব ও শ্রমিক শ্রেণীর বিপ্লব একসাথে চলবে এবং শেষ পর্যন্ত শ্রমিকরা ক্ষমতা দখল করবে। 3 শ্রমিকের স্বার্থে ক্ষমতা এখন দখল করতে হবে। 4 বুর্জোয়া প্রজাতন্ত্রী সরকার জার্মানির সাথে যে যুদ্ধ চালাচ্ছে তাতে রুশ জনগণ সহযোগিতা করবে না। 5 রুশ সেনাদল ও শ্রমিকদের এই বিপ্লবে যোগ দিতে হবে। তৃতীয়ত, কৃষকদের পাশাপাশি শ্রমিকরাও ছিল অসন্তুষ্ট। বিপ্লবের প্রাক্কালে তাদের অর্থনৈতিক দুর্দশা চরম পর্যায়ে পৌঁছেছিল। ধর্মঘট বা ট্রেড ইউনিয়ন করার তাদের কোনো অধিকার ছিল না। তারা মনে করেছিলেন বিপ্লব সংঘটিত হলে তারা তাদের অধিকার ফিরে পাবে ও তাদের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। পঞ্চমত, লেখকদের স্বৈরাচার বিরোধী ভূমিকা বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছিল। টলস্টয়, দোস্তোয়েভস্কির মতো লেখকরা জার দ্বিতীয় নিকোলাসের নির্যাতন ও দমননীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। ওইসব লেখকরা তাদের লেখনীতে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন। ইতিহাস থেকে জানা যায় বিপ্লবের প্রাক্কালে মস্কো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যার প্রায় 1/5কে কারাগারে ও সাইবেরিয়ায় নির্বাসিত করা হয়েছিল। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র তথা বুদ্ধিজীবীদের একটা বড় অংশ পরোক্ষভাবে বিপ্লবীদের সহযোগিতা করেছিল। ষষ্ঠত, জার নিকোলাস ব্যাপক রুশীকরণ পরিকল্পনা হাতে নিয়েছিলেন। রাশিয়াতে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস থাকলেও একমাত্র রুশ জাতিগোষ্ঠীর লোকেরাই সকল সুযোগ সুবিধা ভোগ করত। বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করেছিল শাসকরা। শিক্ষাক্ষেত্রে তারা বৈষম্য সৃষ্টি করেছিল। ওই সময় রুশ সাম্রাজ্যভুক্ত ফিনল্যান্ড এক ধরনের আত্মনিয়ন্ত্রণাধিকার ভোগ করলেও জার নিকোলাস ফিনদের ওই অধিকার বাতিল করে দিয়েছিলেন। এজন্যই বিভিন্ন জাতিগোষ্ঠী একটি পরিবর্তন চাচ্ছিলেন। সপ্তমত, ধর্মযাজকগণ ধর্মপ্রচারের মাধ্যমে জারদের ক্ষমতা বৃদ্ধি করেছিল। ধর্মপ্রচারকরা বলতেন জার ঈশ্বরের প্রতিনিধি, তাকে সাহায্য করলে পরকালে ভালো ফল পাওয়া যাবে। সাধারণ মানুষ ধর্মপ্রচারকদের এই ভূমিকা ভালো চোখে দেখেনি। অষ্টমত, রুশ বিপ্লবে মার্ক্সবাদীদের একটা বড় ভূমিকা ছিল। ওই সময়ের পরিস্থিতিকে মার্ক্সবাদীরা তাদের স্বার্থে ব্যবহার করেছিল। লেনিন মার্ক্সের দর্শনকে রাশিয়ার জন্য উপযুক্ত বলে মনে করতেন। রাশিয়ার বুদ্ধিজীবী শ্রেণী, কৃষক, শ্রমিক তথা সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের কাছে মার্ক্স পাচ্ছিল এক ধরনের মুক্তির সনদ। তারা বিপ্লবের মাধ্যমে পরিবর্তনকে সমর্থন করলেন। সংসদীয় ব্যবস্থায় তারা আস্থা হারিয়ে ফেলেছিলেন। জার নিকোলাসের আমলে প্রথম ডুমা সংসদ 1906 সালে গঠিত হয়েছিল। দ্বিতীয় ও তৃতীয় ডুমা 1907 ও চতুর্থ ডুমা 1912 গঠিত হলেও একটি প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান হিসাবে তা গড়ে উঠতে পারেনি। যে কারণে কেরেনক্সির নেতৃত্বাধীন মেনশেভিকরা ক্ষমতা পেয়ে ডুমার মাধ্যমে শাসনতান্ত্রিক উপায়ে সংস্কার আনতে চাইলেও জনসাধারণের সমর্থন তাতে ছিল না। ফলে নভেম্বর বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। উপসংহার:
রুশ বিপ্লবের সাফল্যের প্রধান কারণ ছিল মেহনতি মানুষের সমর্থন। রুশ বিপ্লব রাশিয়ার জনসাধারণকে দীর্ঘদিনের শোষণ আর নির্যাতন থেকে মুক্ত করেছিল। শোষণ প্রথার চির অবসান ঘটেছিল। এই বিপ্লবের প্রচণ্ড আঘাতে বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থা কেঁপে উঠেছিল। বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার ভাঙন ধরে গড়ে উঠেছিল সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। রুশ বিপ্লবের পরবর্তী ধাপ হিসাবে পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোতে সমাজতন্ত্র কায়েম হয়েছিল। পৃথিবীর ইতিহাসে রুশ বিপ্লব প্রথম বিপ্লব, যার হাত ধরে কৃষক মজুরদের প্রতিনিধিরা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। এর মাধ্যমেই মানব শোষণের শ্রেণীভিত্তিক বিভেদের অবসান ঘটে ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার নবদিগন্ত উন্মোচিত হয়। পুঁজিবাদের পতন, উপনিবেশবাদ রোধ এবং বিশ্বের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল পরিবর্তন আনে রুশ বিপ্লব। সমাজতন্ত্রের জয় হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ১৯১৭ সালের রুশ বিপ্লব সারা বিশ্বে যে আবেদন সৃষ্টি করেছিল, একসময় সেই আবেদন আর থাকেনি। শ্রমিক শ্রেণীর রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নও একসময় সাম্রাজ্যবাদী চরিত্র অর্জন করে। তাদের মধ্যেও আধিপত্যবাদী নীতি প্রকট হয়ে ওঠে। সেখানেও সমাজতন্ত্রের নামে একটি সুবিধাভোগী শ্রেণীর জন্ম হয়েছিল। চীনের সমাজতান্ত্রিক বিপ্লব রুশ বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হলেও ৬০-এর দশকে দুটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলনকে বিভক্ত করেছিল। রুশ বিপ্লবের মধ্যে দিয়ে যে রাষ্ট্রটির জন্ম হয়েছিল ১৯১৭ সালে, সেই রাষ্ট্রটি ও সেই সমাজ ব্যবস্থার বিলুপ্তি ঘটেছিল ৭৩ বছর পর ১৯৯১ সালের ডিসেম্বরে। এটাই বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ঘটনাবলীর অন্যতম, সমাজতন্ত্রের উত্থান ও পতন। তবে রুশ বিপ্লব বিশ্ব ইতিহাসের অংশ। ইতিহাসের এই অনিবার্যতা অস্বীকার করা যাবে না। আজকের মতো এখানেই শেষ করছি। শুনছিলেন অডিও বুক বিশ্ব রাজনীতির ১০০ বছর থেকে রুশ বিপ্লব অধ্যায়। পরবর্তী পর্বে থাকছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রথম বড় আন্তর্জাতিক উদ্যোগ লিগ অফ নেশনস নিয়ে আলোচনা। অডিও বুকটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং পরবর্তী অংশ শুনতে সঙ্গে থাকুন।